আপনার ভাবির পোলারা তো জি জি থাকবে না জি। কিন্তু বাংলাদেশে। এখন আপনারা এখন আমার ভাবির পোলারা এই জন্য রাগ করছে, আমার ভাইয়ের অরিজিনাল পোলারা যদি বাড়িতে চলে আসে তখন তো আমার ভাবির পোলাদের চলে যেতে হবে। কারণ আমার ও সম্পত্তির ওয়ারিশটা হবে ভাবির পোলারাই, তাই না? আমার ভাইয়ের পোলার সম্পত্তির ওয়ারিশ কে হবে? কিন্তু ভাবির পোলা যেটা আগে থেকে হাতে নিয়ে আসছে বা ভাইকে ছাড়াই যেগুলো জন্ম নিয়েছে সেগুলো তো ওয়ারিশ পাবে না। তাই তারা গুসা তো করবে, এটাই স্বাভাবিক। যখন সম্পত্তির অরিজিনাল ওয়ারিশদার আসবে তারা তো চলে যেতেই হবে। তবে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা চলে যেতে চায়। কারণ আমি তো জানি যে আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে পাবলিক, তাও তারা যাবে না। তাদের যদি এই শুভবুদ্ধির উদয় হয় এটাকে আমি তাদের স্বাগত জানাবো। কারণ কাইজে ঝগড়া বাদ দিয়ে, ঝুট ঝামেলা বাদ দিয়ে জমির যাদের অরিজিনাল ওয়ারিশ, এই বাড়ি ঘর মানে এই দেশ যার, তাদের হাতে তুলে দিয়ে তারা চলে যাক, এটাই বরং ভালো হয়। এটা তো শুভবুদ্ধির উদয়। আমি বুঝতে পারতেছি না আমার ভাবির পোলাদের শুভবুদ্ধির উদয় এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেন, নাকি এটা গুসা করে বলতেছে, বুঝতেছি না। তো মাঝে মধ্যে তাদের যে আনছে, তাদের যে পয়দা করছে, ইউনুস সাহেবেরও দেখতাম মাঝে মাঝে গুসা উঠতো, তিনি বলতেন আমি কিন্তু চলে যাব আমাকে জোর করলে। আমরা দেখতাম তিনি মাঝে মধ্যে হুমকি দিতেন। তো ওই স্বভাবটা তো তাদের আছে, তাই এগুলো তারা বলবেই। বলতে দেন, একটু অপেক্ষা করেন। জি কোর্টের সিদ্ধান্তটা এটা তাদের বড় একটা আঘাত কি মনে হচ্ছে? কোর্ট যে জুলাই সনদ। কোর্ট যেটা জুলাই সনদ নিয়ে কোর্ট যেটা বলেছে, এখন আমি তো চিন্তিত। কোর্ট যেটা বলেছে সেটা সঠিক, সুতরাং তাদের মাথা কপালে তো চিন্তার ভাঁজ আসবেই। কিন্তু সমস্যা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের এই মুসলেকা গভর্নমেন্টের মুসলেকা প্রধানমন্ত্রীর মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী সকালে যা বলে বিকেলে বলে বলি নাই, এরকম যদি কোর্ট আবার বলে বসে বেঁকে বসে আমাদের কিছু করার নাই। কারণ তাদের এটা অভ্যাস আছে, আমরা দেখেছি। মোটামুটি যারা সত্যের আইন, আল্লাহর আইন, একের মিশা কথা জীবনেও বলবো না, এরকম তাদের ভাব, তারাও দেখেছি বলেছে যে আমরা শপথ নেব না যদি বিএনপি অমুক কাজটা না করে। আমরা দেখেছি 2 ঘন্টা পরে গিয়েও শপথ নিয়েছে। তাই তাদের কথা বিশ্বাস করা, অবিশ্বাস করা দুটাই বিপজ্জনক। তবে এই আদালতের যেভাবে শুনেছি যে রিট করা হয়েছে, সেই কথা উপরেই যদি আদালত থাকে তাহলে তো আমার ভাবির পোলারা তো ভয় পাবে। তারা তো তখন লাওয়ারিশ হয়ে যায়। তারা তো তখন কেসকি, ওই যে কেসকি বান্দির পোলায় থেকে যায়। কারণ আগেকার যুগে কেসকি বান্দির পোলারা বাড়িতে থাকতে পারতো কিন্তু ওয়ারিশ পাইতো না। কিন্তু এই যুগে ইউনুসের আইএমএ ইউনুসিয়া যুগে কেসকি বান্দির পোলারা বাড়ির ওয়ারিশ যে যে বাড়ির মালিক তাকে তারে দিয়ে তারা দখল করে বসে। সুতরাং হাইকোর্ট যদি এই রিট, কোর্ট যদি এই রিট বাস্তবায়ন করে, এটা আমলে নেয়, তাহলে তো আমার ভাবির পোলারা গোসা করবেই, কষ্ট পাবে, রাগ করবে। জি কোর্টের বিষয়টা যখন আসলো সেদিন কিন্তু জি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোর্টে একটা রিট মনে হয় দায়ের হয়েছে। জি অ্যাটর্নি জি জেনারেল অফিস সেটা তার পক্ষ নিয়েছে এবং কোর্ট যে 4 সপ্তাহ সময় দিয়েছে এটা অনেকে জি। মনে করছে এটা ঝুলে থাকবে সেখানে। কোন একটা সিদ্ধান্ত আসবে না কিন্তু। কিন্তু অস্বাভাবিক কিছু না। আপনি আবার আরেকটা জিনিস জি মনে বলেন। করিয়ে দিয়েছেন, এরা জি বিএনপি কোন জায়গায় কতক্ষণ স্থির থাকতে পারবে সেটার কোনো নিশ্চয়তা জি নেই। জি 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 জি। নিশ্চয়তা এই জন্যই নাই, এটা আমরা বলতেছি না, তাদের কার্যকলাপে প্রমাণিত হয়েছে। আমরা নিশ্চিত থাকতে চাই। কিন্তু আমরা দেখলাম, আগে শুনেছি হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এখন হাকিমও লড়ে হুকুমও লড়ে। সুতরাং আমরা এইভাবে বিশ্বাস করতে পারি না এই জন্য। তবে এদের যে সামনে যে এদের লক্ষণ যা দেখতেছি, তবে এরা যত কিছুই করুক, যতই আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজাক, এদের মনে হয় এদের কপালের সামনে শনি আছে আওয়ামী লীগ আসার আগেই। এটাও আবার মাঝে মধ্যে আমার মনে হয়। কারণ আপনি যে কথাটা বললেন, একজন শিক্ষিকার যে পরিণতির কথা, আবার সেই জঙ্গিবাদ, আবার সেই 63 জেলায় 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা মারার দিন ফিরে আসতেছে কিনা। এগুলো কিন্তু এই এই যে হত্যার কথাটা আপনি তুললেন, এটা কিন্তু সাধারণ হত্যা না। একজন শিক্ষিকাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তারপরে কে যেন আত্মহত্যা করেছে, তো এগুলো তো সন্দেহজনক। এটা তো ব্যক্তিগত কোনো কিছু না। এইখানে অন্য কিছু ঘটেছে, এটা ধামাচাপা দিবে। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কারণ এই বাংলাদেশটা এই মুহূর্তে আইএসআই এর ৩য় শাখা, মানে আইএসআই এর বি টিম বা পাকিস্তানের বি টিম এখন ক্ষমতায়। আমরা যে যাই বলি না কেন, উগ্রবাদ এই মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন উগ্রবাদ? যে উগ্রবাদ আমাদের দেশকে বহির্বিশ্বে
একটি সন্ত্রাসী জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরতেছিল। সেই দিনগুলোই আবার আমরা দেখতে পাচ্ছি। অলরেডি 17 মাসে বাংলাদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে আছে। আপনি এদের জ্বালায়, পর গাছার জ্বালায় এখন গাছ খুঁজে পাবেন না। যদিও অনেক চিঙ্কুপাম, অনেক আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, তাদের ভাষায় না বাংলাদেশ ঠিক আছে, তাদের কাছে তো ঠিক থাকবেই। তাদের কাছে ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে। অর্থাৎ এই দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে গণতন্ত্র থাকে, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে। মানে এদের মানে 71-এ এত আঘাত পেয়েছে তারা, তাদের পূর্বসূরীরা এত আঘাত পেয়েছিল, এমন ভাবেই তাদের মন্ত্র পড়িয়ে দিয়েছে যে বাবারে যত যাই করার জীবনে ইসলামের 5 স্তম্ভ তো মানবেই, 6 নম্বর স্তম্ভ হলে আওয়ামী লীগ বিরোধিতা করবে। এটা ইমানি দায়িত্ব হিসেবে তারা এটা পালন করে এবং করে চলছে, আমরা তা দেখতেছি। শুধু যে দাড়ি টুপি আলাদা তা না। আগে আমি মনে করতাম, এই ভাই আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইতেছি, আমি প্রথমে যখন আমি প্রগ্রেসিভ রাজনীতিতে যুক্ত হই ছাত্র ইউনিয়নে, তখন মনে হইতো যে দেশে শুধু মৌলবীরাই হলো বদমাইশ, এরাই জঙ্গিবাদ, এরাই হচ্ছে দেশকে পিছিয়ে নেওয়ার 1 নাম্বার মানে প্রথম সারিতে আছে। এখন আমার তা মনে হয় না। আমার বোধ, অনেকেই জানে যে আমি মৌলবীদের বিরুদ্ধে কথা বলি সারাদিন, আসলে তা না। আমার তাদের প্রতি করুণা হয়, তাদের প্রতি কষ্ট হয় যে তারা নিজেরাও মরতেছে, দেশটাকেও মারতেছে, সারা পৃথিবীকেও ভিন্ন মেসেজ দিতেছে। কিন্তু এখন বুদ্ধিমান হওয়ার পরে দেখলাম যে এই মৌলবীদের চাইতে আপনার আমার মতো কোটটাই পরা, ক্লিন শেওয়ালা, যেগুলো মৌলবাদী, এরা আরো মারাত্মক। আপনার আমার মতো প্যান্ট শার্ট পরা, দাড়ি টুপি আলা হইলেই রাজাকার আল বদর তো আছে, কোনো সন্দেহ নেই। 71-এ আমরা দেখেছি দাড়ি টুপি আলা রাজাকার ছিল, যদি এখন এটা রং দিতে চায়, কিন্তু এগুলো একটা বদমাইশি। কোনো রং দেওয়া হবে না, ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের জেনারেলের ভাষা, হিস্ট্রি ক্যান নট বি রেস্ট, ইতিহাস কখনো মুছে যাবে না। কিন্তু এখন দেখি এই সিংকুক বাম, তারপর বিএনপি পন্থী, এদের মধ্যে যে রাজাকার আল বদরের চিন্তা চেতনা আছে, অসম্ভব ব্যাপার। মানে এদের কথা হইলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদের মাথা গরম হয়ে যায়, এদের মাথা নষ্ট হয়ে যায়। কেন? আওয়ামী লীগের যে খুব প্রগ্রেসিভ দল তা কিন্তু না। আওয়ামী লীগ রোজা করে, নামাজ পড়ে, মসজিদ বানায়, তারপরেও তাদের ভালো লাগে না। কারণ কি জানেন? ওই যে 71, মানে 71 আসলে আর বঙ্গবন্ধুর নামটাতে এদের, আপনি যে কোনো রাজাকার আল বদরের সামনে শুধু বঙ্গবন্ধুর আলাপ করবেন 1 মিনিট, হয় ওই শয়তানের মতো, ওই যে ইসলাম ধর্মে নাকি আছে আজান দিলে শয়তান চলে যায়, আপনি বঙ্গবন্ধুর নামে 1 মিনিট কথা বলবেন, আপনার 5 টাকায় চলে যাবে। আর না হয় সে আপনারা মারবে, গালি দিবে, এখন তো মারবে, আর আগে পালিয়ে যেত। আর যদি আপনি বঙ্গবন্ধুর ভাষণ বাজান, মানে আমার মতে এ রাজাকার আল বদরদের জেল না দিয়ে, এদের মানে ফাঁসি না দিয়ে এদেরকে 10 বছরের সাজা দিতে হবে, যে 10 বছর দিনে 2 বার 3 বার করে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে হবে। দেখবেন ওরা সুইসাইড করবে, ওরা মারা যাবে। মানে এইরকম তাদের রাগ, এত ক্ষোভ। আমি আমি কোনো মৌলবীকে, মানে এটা আমি আপনাকে 15-20 বছর আগের কথা বলতেছি, মৌলবী না, ক্লিন শেপ করা এক লোক সেনাবাহিনীতে চাকরি করতো, আমি তাকে 2001 সালে বঙ্গবন্ধুর ছবি পাড়াইতে দেখছি, আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা আপনি এই ছবিটা পারালেন কেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা। আমি অবাক হয়ে গেলাম, তিনি যে ভাষায় জবাব দিচ্ছে এগুলো এখানে বলা যাবে না, এই শব্দগুলো মানে আপনি পাবলিকলি বলতে পারবেন না, বঙ্গবন্ধুর সঙ্গে এমন কথা বলবো। আমি অবাক হয়ে যাই। ওই লোকের সন্তান আবার পরে আওয়ামী লীগ করতো, এই যখন 17 বছর আওয়ামী লীগ ছিল। এই যে যে বাংলাদেশে মানে বিস্ময়কর ব্যাপার এগুলো। আপনি মানে আমি যদি এই অভিজ্ঞতার কথাগুলো আপনাকে বলি, আপনি বিশ্বাস হয়তো করতে পারবেন না। এগুলো আমি যেটা বললাম আমার এলাকার জামালপুরের লোকজন বুঝে ফেলছে আমি কার কথা বলেছি, কার সন্তানের কথা বলেছি। কারণ আমি কিন্তু বলছি একজন মুক্তিযোদ্ধা, মানে আপনার মানুষ ভাবি বুঝে ফেলছে আমার পোলাদের এলাকা। অনেক কথা বেরুচ্ছে নতুন করে, বারে গিয়ে মারা গেছে একটা ছেলে, জুলাই শহীদ বললে 30 লক্ষ টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা তো ওই আমি দেখেছি, ওটা ওটা আমতারেকেও বলেছে যে 30 লাখ নিয়ে গেছে। ওটা তো তাও মদ খেয়ে মারা গেছে। আরে ভাই, যাত্রাবাড়িতে ধর্ষণ করেছিল, সেই ধর্ষককে আবার তারই সহকারী এই জুলাই সন্ত্রাসীরা মেরে ফেলেছে, তাকেও তো জুলাই যোদ্ধা বানানো হয়েছে। এটা তো আরো এবং ভয়ঙ্কর। এই যে ইনুস যে অতিরিক্ত 1 বছরের ইয়ে নিলেন, নিরাপত্তা নিলেন, এটাও মানবিক ভাবে বলা হচ্ছে, লোকে এত বুড়া দৌড়াইতে পারবে না। অন্যদের দৌড়ানো দিলে
সে তো দৌড়াইতে পারবে, এই লোকটা দৌড়াইতেও পারবে না কিন্তু। এর জন্য এই লোক তো বাথরুমে যাইতে লোক লাগে, আমি তো জানি। এই লোক বাথরুমে যাইতে 2টা লোক লাগে, আর সেই লোকের এসএসএফ দিতেছে কেন আমি বুঝি না। এসএসএফ, আচ্ছা এই যে এসএসএফ দিল, কোনো কারণে যদি আওয়ামী লীগের 100 লোক একটা শক্ত মিছিল করে, ও দেখলে আর শুনলেই তো হার্ট ফিল করে মারা যাবে, এসএসএফ তে কি হবে? তাকে যে নিরাপত্তা দিয়েছে, আমার এটা হাসি আসে। এটা অনেকটা ওই যে খালেদা জিয়ার মরে যাওয়ার পরে যে নিরাপত্তা দিয়েছে না, লাশের নিরাপত্তা, ওই রকম নিরাপত্তা মনে হয় আমার। আমার হাসি আসতেছে এটা। আমাদের ট্যাক্সের টাকা এরকম একটা দেশদ্রোহীকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। অ্যাডভোকেট মহসিন রশিদ নামের একজন লোক সুপ্রিম কোর্টে, তিনি ইউনূসের বিরুদ্ধে একটা মামলা করার জন্য পেপার জমা দিয়েছেন, এবং অ্যাকসেপ্ট হয় না এটা। ওইখানে আছে 2024-এর জুন মাসে ফিলিপাইনে ইউনূস সরকারে একটা কনফারেন্স ছিল, ওই কনফারেন্সে আসিফ নজরুল গিয়েছিল। ওই কনফারেন্সে কিন্তু এই নকশাগুলা তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা করতে হলো। হ্যাঁ, শুনেন, এই অ্যাকচুয়ালি আমি এটা আরো দূরে যেতে চাই। শেখ হাসিনাকে, আওয়ামী লীগের সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা, এটা তো যেদিন বিডিআর হত্যাকাণ্ড ঘটায় সেদিনই তো বোঝা গেছে যে এরা পরিকল্পনা করতেছে। এই সদ্য মনে হয় দেখেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ যখন খবর চলে আসছে, হয় জেলে বিদ্রোহ করা হচ্ছে, কোন কিছু করা হয়েছে, কিন্তু তখন ওই পরিস্থিতিতে বিডিআর এর ঘটনা হয়েছে। জি, মূলত ওই দিন আসলে তো টার্গেট ছিল শেখ হাসিনাই, যে তার আগের দিন শেখ হাসিনাকে মেরে ফেলতে পারে নাই, যে কোনো কারণেই হোক, তথ্য ফাঁস হয়ে যাক বা যে কোনো কারণেই হোক, তারা পারে নাই। পরের দিনই তো এই ঘটনাটা ঘটেছে। দরবারটা হওয়ার কথা ছিল তো আগের দিন, তাই না? আগের দিন মানে যে দরবার, যে শেখ হাসিনার যে দরবার শেষ হয়, তারপর আগের দিনই তো এটা ঘটার কথা ছিল, ঘটে নাই, কোনো কারণে ঘটাইতে পারে নাই। পরে তার একটা স্যাবোটাজ ঘটাইছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনার সরকারকে এই দেশে, আমি বারবার বলে এসেছি, মিলিটারি আর মোল্লা। আমার এই কথা শুনে অনেকেই রাগ করে, অনেকে আমারে আনফলো করেছে, আমি শুনেছি, কয়েকজন আমাকে বলেছে। কিছু করার নাই, আমি শেখ ফরিদ একজন ক্রিটিক। আমার মূল পরিচয় হচ্ছে আমি ক্রিটিক, আমি সমালোচক। আমাকে ওই কথাগুলোই বলতে হবে, যে কথাগুলো সবাই বলে না, সেটা আমাকে বলতে হয়, এবং আমি বলতে চাই। সেটা হলো যে মোল্লা মিলিটারি আওয়ামী লীগের কোনোদিন খালি বন্ধু ছিল না। আপনি জোর করে কাউকে বন্ধু বানাতে পারবেন না। আপনাকে যে লোকটা মনে প্রাণে ঘৃণা করে, যে প্রতিদিন তার ঘরে আওয়ামী লীগ ঘৃণার শব্দ শিখে, যে প্রতিদিন তার প্রতিষ্ঠানে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, তার কর্মের স্থলে সারাদিন আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা করে, আর আমি অন্যান্য প্রতিষ্ঠানের নাম নিলাম না, অনেকে আহত হন, সেই সমস্ত বিশেষ প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সারাদিন বঙ্গবন্ধু আওয়ামী লীগের বিরুদ্ধে আলোচনা। এটা আমি 12 বছর না 20 বছর, প্রায় 2 যুগের অভিজ্ঞতা থেকে বললাম, সারাদিন আলোচনা হয়। তারা বঙ্গবন্ধুর দলের, বঙ্গবন্ধুর মানুষের, বঙ্গবন্ধুর চেতনার, তার কন্যা শেখ হাসিনার পক্ষে তারা থাকবে, তারা তো ষড়যন্ত্র অলওয়েজ করবে। আমি তখন উত্তরাতে থাকি। আমাকে একজন এসে, আমার বাড়িতে একজন মেহমান এসেছিল, তিনি একজন সামরিক কর্মকর্তা পরিবারের, সামরিক পরিবারের। আমি তাকে চিনতাম না, সামরিক পরিবার। আমার বাসায় কে কে দেখা করে সবার খোঁজ আমি জানি না। আমার বাসায় আরেক মেহমান বললো যে উনি হচ্ছেন শেখ হাসিনার দেহরক্ষীর, এই পরিবার থেকে শেখ হাসিনা একজন দেহরক্ষী আছে। আমি বললাম তো জামাত করে, শেখ হাসিনা কি কেমন? এটাই হচ্ছে সমস্যা। দেখছেন, এটা তখন বিশ্বাস করি না, এটা বুঝতে পারছি 4-5 তারিখের পরে। এইভাবে সব জায়গায় মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু ছিল না। এটা আমি আওয়ামী লীগের বন্ধুদেরও বুঝাইতে পারি না, আওয়ামী লীগের মুরব্বীদেরও বুঝাইতে পারি না, খোদ আওয়ামী লীগের কট্টর মানুষেরও বুঝাইতে পারি না, বোঝানো যায় না। যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের 1 নম্বর শত্রু। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, অফিসিয়াল কারণে, নৈতিক কারণে, কূটনৈতিক কারণে, রাজনৈতিক কারণে বা বহুবিধ কারণে সৈয়দ আশরাফ সব মিলিটারি নামটা নিতে পারেন নাই। কিন্তু এটা বুঝে নিতে হবে, সমাজদারকে নিয়ে ইশারা বি কাফিয়ে। কারণ আমাকেও যদি কালকে সরকারি কোনো পদ দেওয়া হয়, আমি কি গিয়ে বলতে পারবো মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের শত্রু? আমিও পারবো না, আপনিও তখন বলতে পারবেন না, বাইরে থেকে বলা যায়। যেমন আসিফ স্যারকে বলেছিল, আপনার 26 লক্ষ ভারতীয় কোথায় যাদের চাকরি করছে, বলেছিলেন বাংলাদেশের ভারত বিরোধী যে জজবাকে আপনি একটা সমুদ্রে পরিণত করেছেন, 26 লাখ কোথায়? কি বলেছিল তিনি? কি বলেছিলেন? আমি তো তখন সরকারে ছিলাম না, উপদেষ্টা ছিলাম না। এখন তাকে যদি জিজ্ঞেস করে আপনি যে সরাইলেন না, কারণ কি? বলবো আমি তখন উপদেষ্টার বাইরে।
তো আসলেই মানুষ যখন কোনো জায়গায় থাকে, পদে থাকে, বলা যায় না। যেমন আপনি এখন উপস্থাপক, অনেক প্রশ্ন আছে যেগুলো আপনি আমাকে করতে পারবেন না, আমি বললেও আপনি বলতে পারবেন না, আলোচনায় যেতে পারবেন না। সৈয়দ আশরাফ সাহেব যেটা বলেছিলেন, যিনি বিজ্ঞ, তার অভিজ্ঞতায় তিনি ছিলেন স্বল্পভাষী, দীর্ঘ ভাষণে তিনি বলেছিলেন সেদিন যে মৌলবাদী শক্তি হলো আওয়ামী লীগের শত্রু। এটা আমরা বারবার বলছি, মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, আজকে প্রমাণ হচ্ছে এটা বিএনপির শত্রু। যদিও মৌলবাদীদের প্রধান পৃষ্ঠপোষক, 1 নম্বর পৃষ্ঠপোষক বিএনপি, তাদের কোল্লে পিঠে ঘাড়ে ফিডার খিলিয়ে তাদেরকে বড় করেছে, পেলে পুষে এখন তাদেরকে খেতে যাচ্ছে। আমরা জানি না এর শেষ কি হবে। তবে এই দেশটাতে আপনি যেটা বলেন আমার ভাবির পোলারা চলে যাবে, চলে যেতেই হবে, কারণ এই দেশটা আমার ভাবির পোলাদের না, এই দেশটা আমার ভাইয়ের আপনি পোলাদের। যে বললেন এই যে মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় আসলো, তাহলে মোল্লা মিলিটারি এসে কি করবে? মোল্লা মিলিটারি সম্পর্কে আপনি, ধন্যবাদ আপনাকে। আমি এই কথা তুললেও কেউ আমাকে কাউন্টার প্রশ্ন করে না, আমি উত্তর দিতে পারি না, কারণ কাউন্টার প্রশ্ন না করলে উত্তর দেওয়া যায় না। আপনি একটা আমি চাই যে আজকের এই কথাটা যেন দয়া করে আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের নীতি নির্ধারক, তারা আমার এই কথাটা অন্তত দয়া করে একটু শুনবেন, মানেন না মানেন। আপনি যেটা বললেন যে তাহলে আওয়ামী লীগ কি করবে আবার ক্ষমতা এলে, কারণ সে তার মোল্লাদের পাকিস্তান পাঠাই দিতে পারবে না, মিলিটারিদের তো আর বঙ্গোপসাগরের ঘাঁটি করে ওখানে রাখতে পারবে না, কোনো সন্দেহ নেই। এটা একটা জটিল প্রশ্ন, $1,000,000 কোশ্চেন এটা। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগকে এখানে 20 দাঁত ভেঙে দিতে হবে, মৌলবাদের 20 দাঁত ভেঙে দিতে হবে, আর রাজনীতিবিদের হাতে দিতে হবে, মিলিটারির হাতে নয়। মিলিটারিদের বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা বহিঃশত্রুর হাত থেকে, আর জাতীয় দুর্যোগে তোমাকে আসতে হবে। এই জন্য তুমি শপথ নিয়েছো, হাসপাতালের এই জন্য তুমি পরিচালক থেকে আরম্ভ করে দেশের গুরুত্বপূর্ণ 70-এর বেশি পদ মিলিটারি সবসময় এনজয় করে এরশাদ আমল থেকে। আওয়ামী লীগের এটা লোক পাকিস্তানি, এটা পাকিস্তানি প্রসেস। এটা শিখেছে বাংলাদেশের মিলিটারি, এটা শিখেছে ব্যাংক বানানো, ব্যবসা করা, হাসপাতাল বানানো, এমনকি ট্রেনিং করানো। আর্মিদের একটা ট্রেনিং সেন্টার আছে, মানে টেকনিক্যাল স্কুলের মতো, মানে যারা কর্মশালা না, তারা ট্রেনিং দেয়, সরকারের মাধ্যমে একটা সার্টিফিকেট দেয়। সেখানে আমিও ট্রেনিং করেছি। তারা বহু কিছু করেছে। তারা হেন সেক্টর নাই যে তারা করে নাই। আপনি শুনলে আশ্চর্য হবেন, সেনাবাহিনী কর্মকর্তারা এখন বাড়িতে বিয়ে করে না, মসজিদে বিয়ে করে। এটা হচ্ছে